হ্যালো স্টুডেন্ট, আজকে চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আগের দিন পরিবেশ পাঠ কি বা পরিবেশ বিদ্যা কি এবং পরিবেশ বিদ্যার উদ্দেশ্য লক্ষ্য পড়িয়েছিলাম। আর যারা ভিডিওটা এখনো দেখোনি তাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকের টপিক হলো ভৌগোলিকদের দৃষ্টিভঙ্গিতে পরিবেশ বিদ্যা বা পরিবেশ। তাহলে যদি তোমাদের আমি বলি যে ভৌগোলিকদের দৃষ্টিভঙ্গিতে পরিবেশ বিদ্যায় আলাদা কি আছে, পরিবেশ বিদ্যাতে সব পুরো জিনিসটাই বা পরিবেশ জিনিসটাই পুরোটা একই জিনিস, সেখানে ভৌগোলিকরা কি আবার নতুন করে কিছু বলছে? সেটার জন্যই আজকের টপিকটা তোমাদের পুরোটা দেখতে হবে। ভৌগোলিকদের দৃষ্টিভঙ্গিতে পরিবেশ বিদ্যা পাঠটা কি রকম জিনিস এটা অবশ্যই জানার দরকার। তাহলে কিন্তু তোমাদেরকে আমি প্রত্যেককে বলছি, তোমরা এখন থেকেই ক্লাস 11-এর প্রথম থেকেই তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, কারণ ক্লাস 11টা কিন্তু তোমাদের ভিত। অনেকেই বলে থাকে যে ক্লাস 11-এর নাম্বারটা ম্যাটার করে না, কারণ উচ্চ মাধ্যমিকটাই আসো। কিন্তু আমি বলবো তোমাদের প্রত্যেকটা ক্লাসেই তোমাদের প্রত্যেকটা পড়ানো হয়, তার কারণ হলো জীবনের ভিত তৈরি। আচ্ছা, আজকে আমরা পরিবেশ পড়বো, পরিবেশের ভিত আমরা যদি পরিবেশের এই ভিতটা তৈরি করতে না পারি তবে তো হবে না। ধরো একটা বাড়ি তুমি তৈরি করলে, বাড়ির ভিতটা খুব নড়বড়ে করেছো, কিন্তু বাড়িতে উপরে খুব সুন্দর করে ইন্টেরিয়ার করে খুব সুন্দর ডিজাইন করে বাড়ি করেছো, তোমার ভূমিকম্প হলে কি বাড়িটা ভাঙবে না? ভূমিকম্প হলে সবার আগে সেই বাড়িটাই ভেঙে পড়বে। যতই তুমি উপর দিয়ে সাজাও না কেন, তোমার কিন্তু ভিতটা মজবুত হওয়া দরকার, সেটাই আসল। তাই জন্য ক্লাস 11টা তোমাদের অবশ্যই পড়তে হবে ভালো করে, মন দিয়ে। এবার আসি আজকের মূল টপিকে। আজকের মূল টপিক ভৌগোলিকদের দৃষ্টিভঙ্গিতে পরিবেশ বিদ্যা। এবার আমরা সবাই ভাববো যে ভৌগোলিকরা কি পরিবেশ সম্পর্কে আলাদা কিছু বলেছে? ভৌগোলিকরা পরিবেশের সংরক্ষণ এবং পরিবেশের উন্নয়ন নিয়ে বেশ কিছু মতবাদ দিয়েছে বা কিছু নিজেদের দৃষ্টিভঙ্গিতে কিছু বিভিন্ন কথা বলেছে। তার কিছু পরিবেশ বিদ্যার সাথে অবশ্যই মিলে যায়, কিন্তু কিছু কিছু আছে যেগুলো তাদের নিজস্ব স্বতন্ত্র বা তাদের নিজস্ব ব্যক্তিগত মানে আলাদা, তাদের কিছু ডিফারেন্স আছে সেই দৃষ্টিভঙ্গিগুলো। এবার ভৌগোলিকদের তাই জন্য কিছু পরিবেশবিদদের থেকে নিজের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। ধরো তুমি আর তোমার বন্ধু, ধরো একজনের নাম রিয়া আর একজনের নাম হিয়া। তাহলে রিয়া আর হিয়া যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছে, তবে রিমা আর হিয়া দুজনেরই কি সব কথাবার্তা বা সব মতামত মিলবে? কখনোই না, কারণ তোমরা দুজনে পৃথক মানুষ বা দুজনে আলাদা আলাদা মানুষ। তা তোমাদের দুজনের সব মতবাদ একসাথে মিলবে না বা তোমাদের সব ভাবনা এক নাই হতে পারে। সেরকম পরিবেশবিদ আর ভৌগোলিকদেরও মতভেদে বা তাদের মতামতে কিছু পার্থক্য আছে। এগুলোই হলো দৃষ্টিভঙ্গি। তাহলে আজকে আমাদের টপিকটা বোঝা গেল যে ভৌগোলিকদের দৃষ্টিভঙ্গিতে পরিবেশ। এবার আমি তোমাদের আস্তে আস্তে বলবো যে দৃষ্টিভঙ্গিগুলো কি। এবার তোমাদের সিলেবাসে কোন ভৌগোলিকদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা আছে, তার মধ্যে একটা পড়া হলো নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি, 2 নম্বর সমতানীতির দৃষ্টিভঙ্গি, 3 নম্বর সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি, আর 4 নম্বর কি বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। আর সবশেষে আমাদের সিলেবাসে কি আছে, 5 নম্বর পরিবেশ বিপর্যয় রক্ষার্থে দৃষ্টিভঙ্গি। তাহলে এই 5টা দৃষ্টিভঙ্গি আমাদের ভালো করে জানতে লাগবে। এর মধ্যে থেকে শর্ট কোশ্চেন যেহেতু তোমাদের আসবে, তাই শর্ট কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো ভালো করে করতে হবে। মানে ফার্স্ট টপিক কি, আমাদের ফার্স্ট টপিক হলো নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি। তাই নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গিতে কি বলেছে যে বহুকাল ধরেই প্রাকৃতিক পরিবেশ, যেমন প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি পড়ছে, অরণ্য, জল, বায়ু, এগুলোর পরে মানুষ ডিপেন্ড করে নিচ্ছে। তা এই মানুষ এরপরে তার মানে মানুষ প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রণ বা মানুষের উপরে যে নিয়ন্ত্রণ ছিল পরিবেশে, এটা সবার জন্যই খুব মঙ্গলজনক, পরিবেশের জন্য মঙ্গলজনক, মানুষের জন্য মঙ্গলজনক। একে বলা হয় নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি। এবার আমরা টপিকটাকে ভালো করে বই থেকে জেনে নেব। নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি। বহুকাল ধরে প্রাকৃতিক পরিবেশ যেমন ভূপ্রকৃতি, অরণ্য, মৃত্তিকা, জলবায়ু প্রভৃতির অধীনে মানুষের জীবনযাত্রা সম্পন্ন হয়েছে। এই প্রাকৃতিক নিয়ন্ত্রণ মানুষ ও পরিবেশের উভয়ের জন্য মঙ্গলজনক ছিল। এই মতবাদকে বলা হয় নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি। আশা করি তোমরা বুঝেছো নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি কী।
এবার তোমাদের একটা দেখো শর্ট কোশ্চেন। 1910 খ্রিস্টাব্দে অ্যালেন চার্চিল সেম্পল তার গ্রন্থ কি নাম, ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট অন ম্যান, এ কী বলেছে? মানুষের জীবনে ও কর্মকাণ্ডে প্রকৃতির সম্পূর্ণ নিয়ন্ত্রণের পক্ষে তার মত ব্যক্ত করেছেন। তাহলে কি বলেছেন? মানুষের জীবনে ও কর্মকাণ্ডে প্রকৃতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ কে বলেছেন? অ্যালেন চার্চিল সেম্পল। কোথায় বলেছেন? ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট অন ম্যান গ্রন্থে। কত সালে? 1910 সালে। তাহলে এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন পাচ্ছি আমরা। অপর একজন নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গির সমর্থক ছিলেন হান্টিংটন। প্রকৃতির নিয়ন্ত্রণকে অস্বীকার করে মানুষ ক্রমশ পরিবেশকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ আপন মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি সুখের উল্লাসে নিজের কীর্তিকে গৌরবান্বিত করার জন্য প্রকৃতিকে করছে গৌণ। এখানেই প্রকৃতি ও মানুষের মধ্যে শুরু হয়েছে সংঘাত। এই সংঘাতকে প্রতিহত করার জন্যই নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গির ভৌগোলিকরা সমসাময়িক পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করেন। এরপরের টপিক হলো সমতানীতির দৃষ্টিভঙ্গি। সমতানীতির দৃষ্টিভঙ্গি কি? সমতানীতির দৃষ্টিভঙ্গি হলো যে ভূত্বক পরিবর্তনের যে প্রক্রিয়াগুলো অতীতে কার্যকরী ছিল সেগুলো কি হচ্ছে ভবিষ্যতে যদি সমমাত্রায় কার্যকরী না থাকে কম বেশি কার্যকরী থাকবে। আর জীবকুলের যে অভিযোজন, এই জীবকুলকে যে অভিযোজন ঘটাতে সাহায্য করে এই প্রক্রিয়াটাও কম বেশি প্রকৃতিতে কার্যকরী থাকবে। এটাই হলো সমতানীতির দৃষ্টিভঙ্গি। এবার আমরা এটাকে বই থেকে লাইন বাই লাইন টপিক ওয়াইজ পড়ব। সমতানীতির দৃষ্টিভঙ্গি। পরিবেশ পাঠে ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে সমতানীতি ব্যক্ত করে বর্তমানে যে প্রাকৃতিক প্রক্রিয়াসমূহ ভূত্বক পরিবর্তনে কার্যকরী তা অতীতের মতো সমমাত্রায় কার্যকরী না থাকলেও ভবিষ্যতে তা কম বেশি কার্যকরী থাকবে। এই নীতিকে অনুসরণ করে বলা যায় যে জৈবিক প্রক্রিয়াসমূহ জীবকুলকে বিভিন্ন অভিযোজনের মাধ্যমে পরিবেশে টিকে থাকতে সাহায্য করেছিল, তা বর্তমান এবং ভবিষ্যতে সমানভাবে কার্যকরী থাকবে। এই সমতানীতির প্রবক্তা হলেন হার্টন। এটা একটা শর্ট কোশ্চেন, কিন্তু এখন পরিবেশবিদ ও ভৌগোলিকরা সংশয় প্রকাশ করছেন এই সমতা কতটা সুষ্ঠুভাবে কার্যকরী থাকবে, কারণ মানুষ ও প্রকৃতির সংঘাতে বহু উদ্ভিদ এবং প্রাণী পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বর্তমানে বহু জীবের অস্তিত্বই সংকটাপন্ন। তাই ভৌগোলিকগণ ও পরিবেশবিদগণ মানুষ ও প্রকৃতির সংঘাতকে সহনীয় মাত্রায় আনার চেষ্টা করে চলেছেন। এবার আমাদের যে বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সেই বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে কি বলছে? বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে ভৌগোলিকরা এটাই বলছে যে বাস্তুতন্ত্রকে পরিবেশ রক্ষার জন্য কোনোভাবেই আমরা নষ্ট করতে পারবো না। বাস্তুতন্ত্রকে অবশ্যই আমাদের কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। বাস্তুতন্ত্রের যে সমস্ত উপাদান, জৈব উপাদান, অজৈব উপাদান, এগুলোর সংরক্ষণ করতে হবে। পুষ্টিচক্র, খাদ্য শৃঙ্খল, এগুলো কোনোভাবেই ব্যাঘাত ঘটানো যাবে না, এবং ভবিষ্যতের জীবকুলকে সংরক্ষণ করতে হবে। এটাই হলো বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মূল কথা। সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গির সমর্থক হলেন পল ভিলাল দ্য ব্লাস, বাউম্যান, জাব্রুনো, কার্ল ও সোয়ার। এরা সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা। এদের মতে প্রকৃতির বহুমুখী সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের জীবন ও জীবিকাকে সুনিশ্চিত করা উচিত এবং এর সাহায্যে সভ্যতার বিকাশ ঘটানো উচিত। এক্ষেত্রে মানুষ প্রাকৃতিক নিয়ন্ত্রণকে অগ্রাহ্য করেই নিজের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। এই সম্ভাবনাবাদী কার্যকলাপের ফলে পরিবেশের উপর যে নেতিবাচক প্রভাব পড়ে তা এই প্রবক্তাদের ধারণা করতে পারেনি। বর্তমানে প্রকৃতির বহুমুখী সম্ভাবনাকে কাজে লাগিয়ে পৃথিবীতে হয়ে চলেছে অরণ্য সংহার, জলাভূমি ধ্বংস, মৃত্তিকার অবক্ষয়, জল ও বায়ু দূষণ, যা জীবকুলকে অস্তিত্বের বিপন্ন করে তুলেছে। এটাই হলো সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গির মূল কথা। পরিবেশের বিপর্যয় রোধে সচেষ্ট দৃষ্টিভঙ্গি। এখানে কি বলা হয়েছে? প্রাকৃতিক দুর্যোগ এবং তার মোকাবিলা করার কৌশল মানুষ আয়ত্ত করেছে, কিন্তু কৃষি জমির উর্বরতা হ্রাস, খরা, বন্যা, বাস্তুতন্ত্র, সামগ্রিক ক্ষতির মতো বিপর্যয়গুলো সম্পূর্ণভাবে বা আংশিকভাবে মনুষ্য সৃষ্টি। কারণ এগুলো সাধারণত মানুষই, ধরো কৃষি জমিতে খুব বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলো, একবার খুব বেশি ফলনের আশায়, তার ফলে কি হচ্ছে? জমির উর্বরতা হ্রাস হচ্ছে। আবার আমরা দিনের পর দিন নির্বিচারে গাছ কেটে ফেলছি, এর ফলে কি হচ্ছে? খরা হচ্ছে। আবার
বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। এইগুলো কি সাধারণত আমরা কি বুঝি, তাহলে মানুষ্য সৃষ্টিই হলো। শুধু তাই নয়, ক্ষমতালোভী মানুষের আগ্রাসনের নিদর্শন হিসাবে যুদ্ধ, সন্ত্রাস ইত্যাদির ফলে প্রাকৃতিক এবং মানবিক পরিবেশও বিপর্যস্ত হচ্ছে। রাষ্ট্রগুলির মধ্যে সংঘাতের ফলে অর্থনৈতিক এবং উপনিবেশিকতার করাল প্রকটি সামাজিক পরিবেশের ভীতি সঞ্চার করছে। ভৌগোলিকগণ ও পরিবেশবিদদের চিন্তাভাবনায় এই বিষয়গুলি জায়গা করে নিয়েছে। এটাই হলো পরিবেশের বিপর্যয় রোধের সচেষ্ট দৃষ্টিভঙ্গি।